আমাদের দেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 50%-এর উপরে কেন ফেল করে। এই 8টি কারণকে যদি আপনি মোটা দাগে অ্যাড্রেস করতে পারেন, আপনি আপনার ব্যবসাটাকে অ্যাকচুয়ালি সফলভাবে নেভিগেট করতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার সমস্যাটি হচ্ছে। ল্যাক অফ স্ট্র্যাটেজি, ল্যাক অফ টেকনোলজিক্যাল নলেজ, মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনাকে সোর্সিং রাইট প্লেস থেকে করতে হবে। এই ভিডিওতে আমি শেয়ার করতে চাই আমাদের দেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 50%-এর উপরে কেন ফেল করে। তাদের ফেল করার পেছনে 8টি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একই সাথে যারা স্টার্ট আপ দিচ্ছেন অর্থাৎ নতুন করে ব্যবসা দিচ্ছেন কোনো প্রবলেমকে সলভ করার জন্য ক্রিয়েটিভিটি দিয়ে, নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া দিয়ে, সেই স্টার্ট আপ ফেল করার 4টি মেজর রিজন আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার সমস্যাটি হচ্ছে। যদি আপনি একজন বিজনেসম্যান হন অথবা আপনি একজন লিডারশিপ টিম মেম্বার হন for any startup or any small and medium enterprises. So let's begin. What are the main 8 points or 8 reason যে কারণে আমাদের দেশের small and medium enterprises গুলি fail করে? Reason number 1, lack of strategy. Usually যেটা হয় যে তাদের নির্দিষ্ট কোনো কলাকৌশলী থাকে না। তারা কিভাবে প্রোডাক্ট ইনোভেট করবে, কিভাবে তারা মার্কেট ডেভেলপ করবে, কিভাবে তারা সেল বাড়াবে, কিভাবে তারা রিক্রুটমেন্ট করবে, কিভাবে তারা ট্যালেন্ট ডেভেলপ করবে। ওভারঅল যে বিজনেসের গ্রোথ স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এই সমস্ত জিনিসগুলা অর্থাৎ কলাকৌশলীগুলা তারা আগে থেকে ডিটারমিন করতে পারে না। ঠিক তেমনি তারা যখন বিজনেসটা শুরু করে দিয়েছে, চলার পথেও সেটাকে ইভলভ করতে পারছে না, অর্থাৎ রাইট বিফিটিং ফর দ্য মার্কেট, ফর দ্য কাস্টমার অ্যান্ড ফর দ্য কম্পিটিশন। So this is reason number 1. Reason number 2 হলো ব্র্যান্ড রিকগনিশনটা তারা সেভাবে করাতে পারে না, অর্থাৎ মানুষের ভিতরে প্রপার অ্যাওয়ারনেস যে তার যে কোম্পানি, ওয়াই ইট ইজ ইউনিক, হোয়াট ইজ দ্য ইউনিক ভ্যালু প্রপোজিশন, যেটা কাস্টমারের প্রবলেমটাকে সলভ করার জন্য সাফিসিয়েন্ট, এনাফ। সো সেই বিষয়ে সাফিসিয়েন্ট ব্র্যান্ড রিকগনিশন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তারা তৈরি করতে ব্যর্থ হয়। নাম্বার 3, ল্যাক অফ টেকনোলজিক্যাল নলেজ। দেখুন, এখনকার জামানায় বিজনেস করতে হলে ইউ মাস্ট বি অ্যাওয়্যার অ্যাবাউট দি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, অর্থাৎ বিজনেসকে অটোমেটেড কিভাবে করবেন, দেন কিভাবে এই অটোমেশনটা আপনাকে এম্পাওয়ার করতে পারে ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ফর এফিসিয়েন্সি। অ্যাট দ্য সেম টাইম এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা সবাই শুনছি চ্যাট জিপিটি অর্থাৎ এআই তার নতুনভাবে যে এসছে এবং সারা দুনিয়াতে তোলপাড় করে দিচ্ছে, কিভাবে এই এআই শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসকে ইনোভেট করতে পারি, সেই বিষয়ে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস তাদের ভিতরে একটা অনীহা কাজ করে, একটা ভয় কাজ করে, অর্থাৎ তারা শঙ্কিত। অ্যাট দ্য সেম টাইম তারা এটাকে জানার জন্য, ভয়কে ওভারকাম করার জন্য প্রপার ইনিশিয়েটিভ নিতে পারছে না। নাম্বার 4, সেই স্ট্র্যাটেজির ভিতরে অন্যতম স্ট্র্যাটেজি হতে পারে মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনার প্রোডাক্টকে মার্কেট করার জন্য বুলেট প্রুফ অর্থাৎ লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 স্ট্র্যাটেজি থাকতে হবে। একটি যদি ফেল করে তাহলে নতুনভাবে আপনাকে আবার স্ট্র্যাটেজি মেক করতে হবে মার্কেটে ক্যাপচার করার জন্য, মানুষের মনে আপনার প্রোডাক্টকে, আপনার সার্ভিসকে স্থান পাওয়ায় নেবার জন্য বিভিন্ন রকম কলাকুশলী আপনাকে কন্টিনিউয়াস বেসিসে আনতে হবে। দেখুন, এই ইনিশিয়েটিভ টু কন্টিনিউয়াস বেসিসে আপনাকে চালু রাখতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু সেল ইউর প্রোডাক্ট or services. Number 5, আমরা অনেক ক্ষেত্রেই রাইট প্লেস থেকে সোর্সিং করতে পারি না আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। দেখুন, সব কিছু আপনি নিজে তৈরি করতে পারবেন না। আপনি যখন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন অথবা সার্ভিস প্রোভাইড করছেন, দুটি ক্ষেত্রেই আপনাকে সোর্সিং রাইট প্লেস থেকে করতে হবে, কম্পিটিটিভভাবে আপনাকে সোর্সিংটা করতে হবে। অর্থাৎ এই যে প্রকিউরমেন্ট, আপনি জিনিসটা কিনছেন, জিনিস কেনার পরে সেটাকে ডেভেলপ করার পরে ইউ আর সেলিং ইট। সো আপনি যদি জিনিস কিনতে যদি না জিতেন, জিনিস বিক্রি করে কখনোই জিততে পারবেন না। সো মোস্ট ভাইটাল থিং অলসো রাইটলি সোর্সিং করা এবং লোয়ার কস্টে সোর্সিং করা। দিস ইজ ভেরি ভেরি ভাইটাল। অ্যান্ড নাম্বার 6,
ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস, অর্থাৎ আমাদের ব্যবসাকে রান করবার জন্য কন্টিনিউয়াস বেসিসে ক্যাশ ফ্লো জেনারেট করার দরকার হয়, অর্থাৎ কন্টিনিউয়াস বেসিসে আপনার ফান্ডে ক্যাশ আসতে হবে। এই যে ক্যাশ ইনফ্লো, এই ইনফ্লোটা যখনই ডিসরাপ্টেড হয়ে যায় বা ইনফ্লোটা যখন বন্ধ হয়ে যায়, তখনই অধিকাংশ ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যায়। আপনার গোডাউনেও মাল থাকতে পারে, দ্যাট ইজ অলসো ইউর অ্যাসেট, কিন্তু আপনার গোডাউনের মাল বিক্রি করে যদি আপনি পয়সা ঠিক টাইমে না পান, যদি সব টাকা আপনার বাকিতেই চলে যায়, অর্থাৎ 3 মাস 6 মাস পরে আপনি যখন টাকাটা পাচ্ছেন, তার মানে হলো যে ইন শর্টে আপনি রানিং আউট অফ ফান্ড, অর্থাৎ আপনার কাছে কন্টিনিউয়াস বেসিসে ক্যাশ ফ্লো হচ্ছে না। সো ইউ উইল বি ফেসিং ট্রিমেন্ডাস ডিফিকাল্টিস। অ্যাট সাম পয়েন্ট অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যায়। নাম্বার 7, ভেরি ভাইটাল, ল্যাক অফ গ্রোথ মাইন্ডসেট, অর্থাৎ চ্যালেঞ্জকে ডিল করার জন্য আপনার মনের ভিতরে কন্টিনিউয়াস একটা শক্তি দরকার, একটা ক্রিয়েটিভিটি দরকার, একটা অ্যাটিটিউড দরকার। গো গেট ইট ডান, গো অ্যান্ড সলভ দিস প্রবলেম। এই যে মানসিকতা, এই শক্তি, এই অ্যাটিটিউড, এটাকে আমরা বলছি যে গ্রোথ মাইন্ডসেট। অর্থাৎ না জানা জিনিসকে জানার প্রবণতা, চ্যালেঞ্জকে হ্যান্ডেল করার জন্য কিউরিওসিটি, যে কি করলে আমি পারবো, কেন আমি পারছি না, এবং অন্যরা কিভাবে পারছে, হোয়াট ইজ দি বেস্ট প্র্যাকটিস, ওয়াই আদার কোম্পানিজ আর ডুইং দিস। সো এই যে লার্ন করার, জিনিসকে বোঝার এবং অন্য অ্যাঙ্গেল, অর্থাৎ যেটাকে আমরা বলি ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখার যে ক্ষমতা, সেটিকে আমরা বলছি ওভারঅল গ্রোথ মাইন্ডসেট। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়র, তাদের অ্যাকচুয়ালি দে আর ল্যাক অফ গ্রোথ মাইন্ডসেট। তাদের মাইন্ড ক্লোজড, তারা একটি বা দুটি নির্দিষ্ট পন্থার বাইরে চেষ্টাই করতে চায় না, তারা জানতেই চায় না বা বুঝতেই চেষ্টা করে না কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস ইনোভেশনের কোনো বিকল্প নাই। আমাকে কন্টিনিউয়াস বেসিসে চ্যালেঞ্জেস হ্যান্ডেল করতে হবে এবং সেখান থেকে আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য বেস্ট ফিটিং ফর মাই বিজনেস। সো এই মানসিকতা না থাকার কারণে অধিকাংশ ব্যবসায় মুখ থুবড়ে পড়ে। অ্যান্ড নাম্বার 8, ল্যাক অফ ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। দেখুন, বর্তমান দুনিয়াতে নাম্বার 1 থিং যেটা হবেই হবে, দ্যাট ইজ চেঞ্জ। অর্থাৎ গতকালের থেকে আজকে পরিবর্তন হবে, আজকের থেকে আগামীকাল পরিবর্তন হবে, আগামীকালের থেকে পরবর্তী মাস পরিবর্তন হবে, এ বছরের থেকে পরবর্তী বছরে পরিবর্তন হবে। আজকের প্রোডাক্ট থেকে নতুন প্রোডাক্টে আসবে, নতুন প্রোডাক্টে নতুন ফিচার যোগ হবে, নতুন টেকনোলজি যোগ হবে, নতুন কাস্টমার যোগ হবে, কাস্টমারের চাহিদা যোগ হবে, কাস্টমারের ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া চেঞ্জ হবে, কাস্টমার নতুনভাবে আপনার প্রোডাক্টকে জানতে চাইবে, তার অনেক কোয়ারিজ থাকবে। অর্থাৎ লট অফ চেঞ্জ ইজ হ্যাপেনিং এভরি ডে। যদি কিনা আপনি চেঞ্জের সাথে অ্যাডপ্ট করতে না পারেন, ইউ উইল অলসো ফেইল বিকজ রেস্ট অফ দ্য থিংস আর চেঞ্জিং। সো এই 8টি কারণকে যদি আপনি মোটা দাগে অ্যাড্রেস করতে পারেন, আপনি আপনার ব্যবসাটাকে অ্যাকচুয়ালি সফলভাবে নেভিগেট করতে পারেন। আর যারা স্টার্ট আপ দিচ্ছেন, আমি স্টার্ট আপকে একটু ডিফারেন্টভাবে অ্যাড্রেস করছি। কারণটা হলো all the SMEs are not startup. সাধারণত যে কোনো ব্যবসা যদি 5 বছর সাস্টেইন করে, 5 বছর পরে যদি সেটা টিকে থাকে এবং সেই ব্যবসাটা যদি ইনোভেশন আনে, প্রবলেমটাকে সলভ করার জন্য ব্রেক থ্রু আইডিয়াস নিয়ে আসে, সেটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি স্টার্ট আপ। দেখুন, ট্রেডিশনাল ব্যবসা এবং স্টার্ট আপের ভিতরে অনেক পার্থক্য আছে। অর্থাৎ স্টার্ট আপরা সাধারণত গ্রোথ ফোকাস করে, কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসরা প্রফিটে ফোকাস করে। অর্থাৎ প্রফিট অ্যান্ড গ্রোথ 2 ডিফারেন্ট থিং। অর্থাৎ আপনি গ্রো করার জন্য ইনভেস্ট করবেন, অনেক সময় আপনি প্রফিটটাকে স্যাক্রিফাইস করছেন, কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের ক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াস বেসিসে প্রফিট মার্জিন ঠিক রাখতে হবে, আদারওয়াইজ ইউ উইল সাফার। দেখুন, স্টার্ট আপের ক্ষেত্রে ব্রেক থ্রু টেকনোলজি, ইনোভেশন, ইটস এ ভেরি ভেরি ভাইটাল থিং, বাট এসএমইর ক্ষেত্রে নট নেসেসারিলি। স্টার্ট আপের ক্ষেত্রে একটা সোসাইটির একটা বিশাল চেঞ্জকে অ্যাড্রেস করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই চেষ্টা করে, অর্থাৎ বিগার প্রবলেমের সলিউশন। বাট এসএমইর ক্ষেত্রে নট নেসেসারিলি বিগার প্রবলেমকে অ্যাড্রেস করছে। ছোটোখাটো অর্থাৎ নিশ প্রবলেম, আপনার এলাকার প্রবলেম হতে পারে, অর্থাৎ আপনার শহরের প্রবলেম হতে পারে, সেটিকেও আপনি অ্যাড্রেস করতে পারেন। আপনার মহল্লার প্রবলেম হতে পারে, অর্থাৎ যিনি মুদি দোকান দিচ্ছেন উনি তো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, উনি কিন্তু এলাকার সমস্যা সমাধান করছেন। সেই জন্য অ্যাকচুয়ালি আমি স্টার্ট আপ ফেল করার কারণগুলিকে ডিফারেন্সিয়েট করেছি। এবং আপনারা জেনে আতঙ্কিত হতে পারেন, 90% স্টার্ট আপ কিন্তু ফেল করে গ্লোবালি, আর আমাদের দেশে সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি 90%-এর চেয়ে বেশি।
অনেকেই বলে 95 to 96% রেট অফ ফেইলিওর। তার মানে দেখেন, ইনভেস্টাররা যখন স্টার্ট আপে ইনভেস্ট করে, তার 10টি ইনভেস্টমেন্টের ভিতরে 9টি ইনভেস্টমেন্টই ফেইল করে। অর্থাৎ সে চেষ্টা করে একটি ইনভেস্টমেন্ট যেটা সফল হয় সেখান থেকে সে তার প্রফিটেবিলিটি বের করে আনার জন্য। সেজন্য আমি এখান থেকে 4টি মেইন রিজন আপনাদের সাথে শেয়ার করব। এই 4টি মেইন রিজনকে যদি স্টার্টআপ ফাউন্ডাররা অ্যাড্রেস করতে পারে, মোস্ট লাইকলি ইউ উইল বি ওয়ান অফ দ্যাম, one of the successful one. So number one reason, proper timing is a very very crucial matter. দেখুন, মার্কেটে একটা ব্রেক থ্রু আইডিয়া নিয়ে আসবেন। সো আপনি কি আইডিয়াটা আগে নিয়ে এসছেন নাকি পরে নিয়ে এসছেন? আপনার আগে কতজন এই আইডিয়া নিয়ে এসছেন, কতজন এই প্রবলেমটাকে সলভ করার জন্য অলরেডি এক্সিস্ট করছে, এটার উপরে নির্ভর করবে আপনার সফলতার হার। একটা স্টাডি বলে, একটা রিসার্চ বলে, অ্যাকর্ডিং টু বিল গ্রস, যে 42% সাকসেস রেট নির্ভর করে এই টাইমিংয়ের উপরে। ইমাজিন দ্য ফ্যাক্ট, 42% সাকসেস রেট নির্ভর করছে প্রপার টাইমিং, অর্থাৎ প্রিসিশন, অর্থাৎ আপনি ঠিক টাইমে রাইট প্রোডাক্ট, রাইট সার্ভিস রাইটলি লঞ্চ করছেন এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করছে। তাই যদি করতে পারেন, আপনার সফলতার হার 42% বেড়ে যাবে। নাম্বার 2, পোর বিজনেস মডেল। স্টার্টআপের ক্ষেত্রে বিজনেস মডেলটা ভেরি ভেরি ফান্ডামেন্টাল। দেখুন, মডেল হলো একটা ইনফ্রাস্ট্রাকচারের মতো। ইনফ্রাস্ট্রাকচারের উপরে বেস করে আমরা বিল্ডিংকে নির্মাণ করি। আপনি যদি 10তলা বিল্ডিং নির্মাণ করতে চান, তাহলে আপনার ইনফ্রাস্ট্রাকচার কেমন হতে হবে, অর্থাৎ ফাউন্ডেশনটা কেমন হতে হবে? স্ট্রং। আপনার রড, সিমেন্ট, বালি এবং অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়াল, আপনাকে সেরকমভাবেই কিন্তু সংমিশ্রণ করতে হবে। এবং এটাকেই বলছে বিজনেস মডেল। অর্থাৎ আপনি যে ব্যবসাটা যেটার উপরে দাঁড় করবেন, সেই ডিফারেন্ট এলিমেন্টগুলার রাইট কম্বিনেশন হতে হবে, সেটাকেই বলা হয় বিজনেস মডেল। সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেটা নিয়ে বিস্তারিত পরে আরেকটি ভিডিওতে আমরা শেয়ার করব। এবং একটি রিসার্চ বলছে যে 24% ব্যবসা বা স্টার্টআপ ফেল করে প্রপার বিজনেস মডেল না থাকার কারণে, অর্থাৎ পোর বিজনেস মডেল। একটু খেয়াল করে দেখুন আপনার বিজনেস মডেলের কোথায় কমতি আছে। নাম্বার 3, ইন্টারন্যাশনাল ফান্ডিং ড্রাস্টিক্যালি কমে গিয়েছে। একটি স্টাডি বলছে যে 22 সালে আগের বছরের তুলনায় 73% ফান্ড লেস ইনজেক্ট করেছে গ্লোবালি। অর্থাৎ যারা স্টার্টআপ ফাউন্ডার, তারা 73% ফান্ড কম পেয়েছে বিগত বছরগুলোর তুলনায়। কিন্তু হয়তো এই বছরে চিত্রটা আরেকটু ভিন্ন হতে পারে, কেননা এই বছর আমরা দেখছি শার্ক ট্যাঙ্কের মতো একটা মেসমেরাইজিং থিং, একটা গ্রাউন্ড ব্রেকিং থিং বাংলাদেশে এসছে, যেটা অনেকগুলো স্টার্টআপকে ইনভেস্টমেন্ট করবে। হাউএভার, এর আগের বছরগুলোতে দেখা গেছে যে এই 100% ইনভেস্টমেন্টের ভিতরে অনলি 8% কামস ফ্রম লোকাল ইনভেস্টমেন্ট। সো এই জায়গাটা যদি আমরা ইমপ্রুভ করতে না পারি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম বা স্টার্টআপ ইকোসিস্টেম, সেটা কখনোই অ্যাকচুয়ালি সলিডিফাই হবে না। অর্থাৎ আমাদের লোকাল যারা ইনভেস্টর আছেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে। অ্যান্ড নাম্বার 4, রানিং আউট অফ ক্যাশ। এবং রানিং আউট অফ ক্যাশ অর্থাৎ আপনার ফান্ডে প্রপার টাকা নেই, রাইট টাইমে আপনি ক্যাশ ইন করতে পারছেন না, এই কারণে 30% স্টার্টআপ ফেইল করছে। Imagine the fact, 30% of the startup failing because আপনার হাতে ক্যাশ নাই। অর্থাৎ আপনার বোর্ড ডিসিশন নিতে দেরি করেছে 2 months 3 months। আমি এরকম কয়েকজন ফাউন্ডারের সাথে কথা বলেছি। ইন দ্য মিন টাইম তারা ঋণগ্রস্ত হয়ে গেছে এবং পরবর্তীতে আবারও যখন বোর্ড ডিলে করছে ইনভেস্টমেন্ট ডিসিশন দিতে, তারা আবারও ঋণগ্রস্ত হয়ে গেছে। এক পর্যায়ে সেই ফাউন্ডাররা ব্যবসাটাই ক্লোজ করে দিয়েছে। এরকম নামি দামি এরকম স্টার্টআপ আমি দেখেছি ক্লোজ হয়ে যেতে। সো রানিং আউট অফ ক্যাশ, অর্থাৎ আপনার হাতে সবসময় টাকা আসতে হবে। এটা একটা সাইকেলের মতো। আপনি প্রোডাক্ট সেল করবেন, আপনার যদি মার্কেটে বাকি পড়ে যায়, রিসিভেবল যদি আপনার লম্বা হয়ে যায়, বা রিসিভেবল যদি আপনি 30 দিন 60 দিন 90 দিন পরে পেতে থাকেন, আপনার একটা বড় অঙ্ক টাকা আটকে যাবে। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইউ উইল বি রানিং আউট অফ মানি। সো আপনার অনেক অ্যাসেট থাকতে পারে, বাট দ্যাট অফ নো ইউজ, বিকজ আপনি আপনার স্যালারি দিতে পারবেন না, প্রোডাক্ট ইনোভেশন করতে পারবেন না, আপনি সাপ্লায়ারকে পে করতে পারবেন না। একসময় সাপ্লায়ার আপনাকে অথবা সহযোগিতা করবে না, বিকজ সাপ্লায়ার ইজ ইয়োর সাকসেস পার্টনার। সো এই বিজনেস মডেলের ভিতরে এই জিনিসটুকু এমবেড করতে হবে। এই 4টি জিনিসকে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, হোপফুলি অ্যাজ এ স্টার্ট আপ ওনার ইউ উইল বি এবল টু
successfully navigate your ideas, your thoughts, your concept, and your breakthrough initiative. So you can be one of them. যে সমস্ত কারণে মোটা দাগে যে কারণগুলোতে স্টার্টআপগুলো ফেল করছে, আর যে কারণগুলো স্টার্টআপ আমি বলেছি এসএমইর ক্ষেত্রে এই কারণগুলো অনেক সময় ওভারল্যাপিং হতে পারে। যেমন আপনার রাইট টিম মেম্বার, এটা অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে ইউনিভার্সাল। আপনার যদি রাইট স্কিল টিম মেম্বার না থাকে, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যবসায় অ্যাকচুয়ালি সফল হতে পারে না, বিকজ ইউ অ্যালোন ক্যান নট রান। অ্যাট দ্য সেম টাইম আপনার যেটি দরকার একজন রাইট কো ফাউন্ডার, অর্থাৎ এই কো ফাউন্ডারগুলোও কিন্তু সিলেকশন করাটা খুবই জরুরি ফর দ্য স্টার্ট আপ ওনার। বাট আমি বলছি না যে এই কো ফাউন্ডার না থাকলে আপনার ব্যবসাটা ফেল করতে পারে, বাট দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি ভাইটাল। I hope you like this video. If you like this, like and comment and share this, and stay tuned for more videos for your success.